প্রাণের সন্ধানে কয়েকজন গিয়ে পৌঁছায় এক অচেনা গ্রহতে, যেখানে লুকিয়ে থাকে প্রতি পদক্ষেপে বিপদ, যা তাদের প্রাণ নিয়ে নেবার জন্য যথেষ্ট। এরা কি করে নিজেদের প্রাণ বাঁচাবে? কেউ কি বেঁচে ফিরতে পারবে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এমনই একটা সায়েন্স ফিকশন হরর মুভির কাহিনী নিয়ে, যার নাম এলিয়েন কভেন্যান্ট, যেটা এলিয়েন ফ্র্যাঞ্চাইজের 6 নম্বর মুভি, আর প্রেডিয়েটর ক্রসওভার ধরলে 8 নম্বর। বাকি মুভিগুলোর এক্সপ্লেন আমি তাড়াতাড়ি নিয়ে হাজির হব। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভির শুরুতে আমরা দেখি ওয়েল্যান্ডকে, যে একটি অ্যান্ড্রয়েড এআই এর সাথে কথা বলছে। এই ওয়েল্যান্ড হচ্ছে সেই যার বড় কোম্পানির ব্যাপারে আমরা শুনেছিলাম এলিয়েন রোমুলাস মুভিতে। তার সাথে এই অ্যান্ড্রয়েডের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে একে জাস্ট বানিয়ে অন করা হয়েছে, আর তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সেই অ্যান্ড্রয়েড কেমন ফিল করছে। ওয়েল্যান্ড তাকে বলে যে আমি তোমার বাবা, কারণ আমি তোমাকে বানিয়েছি, আর তাকে নিজের নাম জিজ্ঞেস করে। অ্যান্ড্রয়েড নিজের নাম বলে ডেভিড। আসলে এই ডেভিডের আরো বড় ভূমিকা এই মুভির আগের মুভি মানে প্রমিথিয়াসে ছিল। সেই মুভির এক্সপ্লেনও খুব তাড়াতাড়ি আসবে, যেহেতু এই ফ্র্যাঞ্চাইজের প্রত্যেকটি মুভি আলাদা আলাদা সময়ে টেক প্লেস করে, তাই যেমন করে ইচ্ছা এই মুভিগুলো দেখা যেতে পারে। আর হ্যাঁ, এই যে ডেভিডের সিন আমরা দেখছি, এটা ডেভিডের ক্রিয়েশনের সময়ের। এরপর মুভিতে অন্য সময় দেখানো হবে। ওয়েল্যান্ড ডেভিডকে বিভিন্ন রকম প্রশ্ন করে আর বিভিন্ন রকমের কাজ করতে বলে পরীক্ষা করে। তারপর ডেভিড ওয়েল্যান্ডকে জিজ্ঞেস করে যে যদি আপনি আমাকে বানিয়েছেন তাহলে আপনাকে কে বানিয়েছে। ওয়েল্যান্ড বলে যে এটা জানার জন্যই আমি তোমাকে বানিয়েছি যে মানুষেরা কি করে এক্সিস্টেন্সে এলো। এটার উত্তর শুধু বায়োলজিক্যাল হওয়া সম্ভব না, বা বিগ ব্যাং এর পর মলিকুল লেভেলে অটোমেটিক ক্রিয়েশনও সম্ভব হলেও এটা সঠিক উত্তর হতে পারে না। আর তাই তুমি আর আমি মিলে এর উত্তর ঠিক খুঁজে বের করে নেব। পরের সিনে দেখা যায় একটি স্পেসশিপ, যে স্পেসশিপটির নাম হচ্ছে কভেন্যান্ট। সময় 5 ডিসেম্বর 2104 সাল। যদি আপনাদের মনে আছে, এলিয়েন রোমুলাস মুভির সময়কাল ছিল 2142 আর এটির 2104, মানে এই মুভির ঘটনা এলিয়েন রোমুলাস মুভির 38 বছর আগেকার। এই স্পেসশিপ যার নাম কভেন্যান্ট, এখানে 15 জন ক্রু মেম্বার, 2000 জন সাধারণ মানুষ আর 1140টি ভ্রূণ আছে, যা পরবর্তীতে নতুন প্রাণের সৃষ্টি করবে। আর তারা যে গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটার নাম হচ্ছে অরজাই 6। আর 7 বছর 4 মাস পর তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। এরপর আমরা স্পেসশিপের ভেতরে মেন এআই, যাকে এই মুভিতে মাদার বলা হয়েছে, তার আওয়াজ পায়, যে সেই স্পেসশিপের এক অ্যান্ড্রয়েড যার নাম অল্টার তাকে ডাকে কন্ট্রোল রুমের কাছে। এই অল্টার আসলে এর আগে দেখানো ডেভিডের আপগ্রেডেড ভার্সন। যেহেতু এরা অ্যান্ড্রয়েড, তাই তাদের চেহারা সেম। অল্টার সোলার এনার্জি ব্যবহার করার জন্য বাটনগুলো প্রেস করে, আর তখন স্পেসশিপ থেকে বড় বড় সোলার প্যানেলগুলো খুলে যায়, আর সেগুলোর সাহায্যে সোলার পাওয়ার থেকে এনার্জি স্পেসশিপে আসতে শুরু করে, যাতে তাদের কাছে থাকা ফিউলকে চার্জ করতে পারে। এরপর ওয়াল্টার সেখানে ক্রু মেম্বারদের চেকিং করে, যারা প্রত্যেকে সেখানে কাইরো চেম্বারে গভীর নিদ্রায় আছে। তখন মাদার ওয়াল্টারকে তাড়াতাড়ি কন্ট্রোল রুমের দিকে আসতে বলে, কারণ বাইরে স্পেসে এক ভয়ানক ঝড় আসছে। সেই ঝড়ের চাপে সোলার প্যানেলগুলোর ওপর খুব জোরে ধাক্কা লাগে, ফলে পুরো স্পেসশিপ নড়ে যায়। ভেতরে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। ওয়াল্টার মাদারকে কমেন্ট দেয় সোনার প্যানেলগুলো ভেতরে ভরতে, কিন্তু সিচুয়েশন অনেক খারাপ হয়ে গেছে দেখে ওয়াল্টার সমস্ত ক্রুকে জাগানোর সিদ্ধান্ত নেয় আর তাদের জাগানোর আদেশ দেয়। এদিকে কাইরো পডগুলোতে ভারী প্রভাব পড়েছে, সেই কম্পনের কারণে ক্রু মেম্বাররা সব এক এক করে জেগে যায় আর বাকি ক্রু মেম্বারদের জাগায়। ওদিকে কন্ট্রোল রুমে আগুন লেগে যায় কিছুটা জায়গায়। ওয়াল্টার সেটা নেভায়, কিন্তু ক্রুদের ক্যাপ্টেনের কাইরোপডটি খুলছে না। যেহেতু কাইরোপডগুলোর ওপর ভারী প্রভাব পড়েছিল, তার ফলে কিছু পড শর্ট সার্কিট হয়ে যায়, যার মধ্যে একটি হচ্ছে ক্যাপ্টেনটির, আর সেটি লক হয়ে গেছে। ভেতরে ক্যাপ্টেন তখনও ঘুমিয়ে। কাইরোপড রেড অ্যালার্ট দিতে শুরু করে। বাকিরা সেটা ভেঙে ক্যাপ্টেনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তখন কাইরোপডটার ভেতরে আগুন লেগে যায়। ক্যাপ্টেন গভীর ঘুমের মধ্যেই পুড়ে মারা যায়। পরে তার মৃতদেহকে বের করা হয়। ক্যাপ্টেনের স্ত্রী ড্যানিয়েল এই স্পেসশিপেই ছিল। সে খুব দুঃখিত এই অ্যাক্সিডেন্টের ফলে। সে তার স্বামীর পুরনো ভিডিও ফুটেজগুলো দেখে। ওদিকে আমরা আর এক দম্পতিকে দেখি, ক্যারিন আর ক্রিস্টোফার। ক্যারিন তার স্বামীকে বলে ক্রুকে নতুন লিডারের দরকার। এরপর ক্রিস্টোফার বাকি ক্রু মেম্বারদের ডাকে আর মিটিং করে। সে জানায় যে তারা জাস্ট কিছু সময় আগেই তাদের ক্যাপ্টেনকে হারিয়েছে, আর এই অ্যাক্সিডেন্টে 47 জন সাধারণ মানুষও মারা গেছে, আর এখন তাদের একজন ক্যাপ্টেন লাগবে, নইলে তাদের মিশন সাকসেসফুল হবে না। বাকিদের ভরসা যেহেতু ক্রিস্টোফারের ওপরই আছে, তাই সেই সামনে আসে ক্যাপ্টেন হিসেবে। এমনকি সে এটাও বলে শিপের কিছু অংশ কাজ করছে না, যার কারণ এখন অল্টারকে জিজ্ঞেস করা হয়। উত্তরে অল্টার জানায়
যখন মহাকাশীয় ঝড়টা এসেছিল তখন শিপ নিজেকে চার্জ করছিল, যার ফলে ক্ষতিটা বেশি হয়েছে। আর এখন তারা যদি এই শিপটি ঠিক করতে যায় তো 48 ঘন্টা সময় লাগবে এটাকে মেরামত করতে। আর তাদের এটা তাড়াতাড়ি করে এই এরিয়া থেকে পালাতে হবে, নইলে পরবর্তী ঝড়ে বড় ক্ষতি হতে পারে। ক্যাপ্টেন বাকিদের কাজে লেগে যেতে বলে, কারণ তাদের তাড়াতাড়ি এটা ঠিক করতে হবে। ড্যানিয়েল তার কিছু সাথী বন্ধুদের সাথে মিলে তার স্বামীর শরীরকে মহাকাশে ছেড়ে দেয়, আর এভাবেই সে তার স্বামীকে বিদায় জানায়। যেটা দেখে নতুন ক্যাপ্টেন মানে ক্রিস্টোফার একটু অসন্তুষ্ট হয়, কারণ তার মতে এখন মিশনে ধ্যান দেওয়া উচিত এইসব না করে। তার স্ত্রী তাকে বোঝায়। এরপর দুইজন ক্রু মেম্বার টেনেসি আর ব্র্যানসন স্পেস স্যুট পরে আর শিপের বাইরে যায় আর সোলার প্যানেলটিকে নতুন কেবল লাগিয়ে দেয়। ফলে এবার ভেতরে যারা কন্ট্রোল রুমে আছে তারা এটাকে কন্ট্রোল করে আর শিপ আবার চার্জ হতে শুরু করে। তখন টেনেসি কিছু সিগন্যাল পায়, এরপর ভেতরে তারা সেটাকেই পরীক্ষা করে। ওয়াল্টার তাদের বলে এক অচেনা ট্রান্সমিটারের আওয়াজ সেটা। যেহেতু টেনেসি বাইরে ছিল তাই তার হেলমেট সেই সিগন্যালটা ধরেছে। তারপর তারা একটি গান শুনতে পায়। ওয়াল্টার মাদারকে বলে এই আওয়াজ কোথা থেকে আসছে সেটা ট্র্যাক করতে। ফলে তারা এক নতুন সৌরমণ্ডলের খোঁজ পায়। এক নতুন গ্রহ থেকে এই সিগন্যাল আসছে, আর এই সৌরমণ্ডলে টোটাল 5টি গ্রহ আছে। কিন্তু যেই গ্রহ থেকে এই সিগন্যালটা আসছে সেটাকে আরো একটু পরীক্ষা করে তারা জানতে পারে একদম পৃথিবীর মতনই সেটা, যেখানে বেঁচে থাকা সম্ভব, সেখানে গাছপালা আছে, সমুদ্র আছে। আর তারা যে গ্রহতে যাওয়ার জন্য এই যাত্রা শুরু করেছিল মানে সেই অর্গাই 6, সেটা থেকে অনেক গুণ ভালো অবস্থা এই নতুন গ্রহটির। ড্যানিয়েল অবাক হয়, যদি এই গ্রহটা কাছেই ছিল তাহলে আমরা এটাকে মিস কি করে করলাম? আমরা তো অনেক সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করেই অর্গাই 6 সিলেক্ট করি, কিন্তু যদি এটা কাছেই ছিল মিস হলো কি করে? ক্যাপ্টেন তাদের জিজ্ঞেস করে আর জানতে পারে এই নতুন গ্রহ যেতে মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে, মানে তাদের গভীর নিদ্রায় যেতে হবে না। যেখানে অর্গাই 6-এ পৌঁছাতে এখনো 7 বছর 4 মাসের যাত্রা বাকি। কিন্তু সে অ্যাক্সিডেন্টের পর কোনো ক্রু মেম্বার পুনরায় কাইরোপড চেম্বারে যেতে চায় না, তাই ক্যাপ্টেন শিপটি নতুন গ্রহের দিকে নিয়ে যেতে বলে, কারণ তারা এই গ্রহটিকে কাছ থেকে দেখতে চায়। আর তারপর যদি তাদের মনে হয় এটা পারফেক্ট তাহলেই তারা সেখানে বসবাস শুরু করবে। কিন্তু ড্যানিয়েলের সন্দেহ মেটে না। সে ক্যাপ্টেনকে বলে অর্গাই 6-কে তারা অনেক বছর ধরেই টেস্ট করেছে, তার মাটি পরীক্ষা করেছে, সাথে আরো অনেক কিছু। আর তারপর তারা শিওর হয়েই সেই গ্রহের উদ্দেশ্যে বেরিয়েছে। কিন্তু হঠাৎ এমন একটি গ্রহ আমাদের যাত্রাপথে এসে পড়লো, মাত্র একটি ট্রান্সমিটারের সিগন্যাল পেয়ে সেদিকে সব নিয়ে যাওয়া ঠিক হবে না। ক্যাপ্টেনও চায় না কাউকে বিপদে ফেলতে, কিন্তু যেহেতু কেউ আর কাইরোপডে ফিরতে চায় না তাই সে চায় একটিবার পর্যবেক্ষণ করতে। যদি পছন্দ না হয় ফিরে যাবে তারা। এরপর শিপ এগিয়ে চলেছে গ্রহের দিকে। গ্রহের একদম কাছে শিপ পৌঁছে যায়, কিন্তু যেহেতু তাদের শিপ অনেক বড় সেটা গ্রহে নিয়ে যাবে না। গ্রহের উপরে শিপটি আছে আর সেখান থেকে কয়েকজন টিম নিচে যাবে ছোট শিপ নিয়ে সেই গ্রহটি পরীক্ষা করতে। টেনেসি এই গ্রহের বায়ুমণ্ডল দেখার বলে খুবই খারাপ আবহাওয়া বর্তমানে এই গ্রহতে। টেনেসি ও কিছু ক্রু মেম্বার বড় শিপে থাকে আর ক্যাপ্টেন ড্যানিয়েল সহ আরো কয়েকজন ছোট শিপ নিয়ে নিচে গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা যে অংশে নামতে শুরু করেছিল সেখানের আবহাওয়া খুবই খারাপ, তুমুল ঝড় বৃষ্টি চলছে সেখানে। ঝড়ের ফলে তাদের শিপ হালকা ড্যামেজ হয়েছে আর কোনো রকমে সেখান থেকে তারা বেরিয়ে এক পাহাড়ি এলাকায় পৌঁছায়, যেখানের আবহাওয়া এখন পর্যন্ত ঠিক আছে। আর যখন তারা নিচে ল্যান্ড করে জলের উপরে, সেখানে কোনো পাথরের উপর লেগে তাদের শিপের ট্রান্সমিটারে প্রবলেম হয়ে যায়। ফলে গ্রহের বাইরে যারা আছে তারা এদের কথা স্পষ্ট শুনতে পায় না। শিপটি মেরামতের জন্য সেখানে টেনেসির স্ত্রী ম্যাগি থাকে আর বাকিরা বন্দুক হাতে বাইরে চলে জঙ্গলে, কারণ সেখান থেকে 6 কিমি দূর থেকে সেই সিগন্যালটা আসছিল। যেতে যেতে ক্যাপ্টেন ড্যানিয়েলকে বলে এই জায়গায় আমরা ঘর বানাতে পারবো, পাশেই পরিষ্কার জলের সুবিধাও আছে। অল্টারও দেখে আর বলে জায়গাটি খারাপ না, কিন্তু ড্যানিয়েল আগে পরীক্ষা করবে তবেই সে কিছু বলবে। একটু গিয়ে তারা দেখে গমের গাছ, কিন্তু পৃথিবীর মতন না। এই গ্রহের গম একটু আলাদা আর অনেক মোটা মোটা, আর এটা অনেক পুরনো, যেটা দেখে বোঝা যাচ্ছে চাষ করা হয়েছে। ওদিকে ম্যাগি সেই শিপটিকে ঠিক করে যাতে তাদের ট্রান্সমিটার ঠিকঠাক কাজ করে আর স্পেসশিপের সাথে তারা ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারে। এখন আওয়াজ ঠিকঠাক আসছে কিন্তু প্রপার ক্লিয়ার সাউন্ড না, তাই ম্যাগি বলে এখনো কয়েক ঘন্টা খাটতে হবে এটা ঠিক করতে গেলে। অপরদিকে ক্যাপ্টেনের স্ত্রী ক্যারেন একটি জায়গায় মাটি দেখে আর বলে আমি এখান থেকে মাটি পরীক্ষা করছি, তোমরা ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। ক্যাপ্টেন তাকে পারমিশন দেয় আর লেডওয়ার্ডকে বলে সেখানে ক্যারেনের সাথে থাকতে। তাদের সেখানে রেখে বাকিদের সাথে ক্যাপ্টেন এগিয়ে যায়। এতক্ষণ ধরে তারা এই জঙ্গলে আছে, কিন্তু তারা কোনো পশু বা পাখি এখনো পর্যন্ত দেখতে পায়নি। টেনেসি কাটা কাটা আওয়াজে ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে জানিয়ে দেয় যে আবহাওয়া আবারও খারাপ হবে, তাই তাড়াতাড়ি তাদের কাজ শেষ করতে হবে। এদিকে ক্যারেন স্যাম্পল কালেক্ট করতে শুরু করে। লেডওয়ার হালকা হওয়ার জন্য একটু পাশেই আছি বলে সেখান থেকে চলে যায়। পাশে সে একটি গাছতলায় বসে আর সিগারেট খায়। তার পায়ের নিচে পাখির ডিমের মতন গোল টাইপের কিছু ছিল যা সে খেয়াল করেনি, আর তার পায়ের চাপে সেগুলো কয়েকটা ভেঙে যায় আর তার সিগারেটের ধোঁয়ার সাথে মিশে
তার কান দিয়ে প্রবেশ করে বডিতে। এই ডিমের মতন এগুলোকে এগ শাক বলে। আর যেগুলো লেডওয়ার্ডের কানে যে মাইক্রোস্কোপিকের মতন তার কান দিয়ে বডিতে প্রবেশ করলো, যা খালি চোখে দেখা যায় না, এগুলোকে মোটেস বলে। এলিয়ান রোমুলাস মুভিতে আমরা যে দেখেছিলাম একটি ক্রিচার মুখকে ঢেকে নিয়ে ভেতরে ডিম ছেড়ে আসতো, সেই ক্রিচারকে ফেসহাগার বলা হয়। সেরকমই কাজ এই মোটেস করে, শুধু মোটেস ভেতরে গেলে সেটা বোঝা যায় না। আর ফেসহাগার থেকে সৃষ্টি হয় চেস্ট বাস্টারের, যেটা বুক ফেরে বেরিয়ে আসে। তারপর সেটা যখন বড় রূপ নেয় তাকে বলা হয় জেনোমর্ফ। কিন্তু এই মুভিতে যেই প্ল্যানেটে তারা আছে সেখানে মোটেস থেকে যেটা সৃষ্টি হয় তাকে ব্লাড বাস্টার বলে, যেটা পুরো ব্লাড সিস্টেমকে বিগড়ে দেয়। আর তারপর যেই এলিয়ানের রূপ হয় তাকে নিওমর্ফ বলা হয়। তো এই মোটেসই লেডওয়ার্ডের শরীরে প্রবেশ করে তার অজান্তেই। ওদিকে ক্যাপ্টেন ও বাকিরা এক অদ্ভুত স্পেসশিপ দেখতে পায়, আর সেটার ভেতরে গিয়ে দেখার জন্য দুইজনকে বাইরে রেখে বাকিরা প্রবেশ করে। তাদেরই মধ্যে একজন, যার নাম টম, সেও এক্সাক্ট দেখতে পায়, আর সেখান থেকে মোটেস তার নাক দিয়ে শরীরে প্রবেশ করে। অপরদিকে লেডওয়ার্ড অসুস্থ হয়ে পড়ে, সে অনেক ঘামতে শুরু করেছে। ক্যারিন তাকে জিজ্ঞেস করাতে সে বলে যে সে ঠিক আছে। এইদিকে স্পেসশিপে তারা কিছু মূর্তি দেখতে পায়, যা থেকে তারা বুঝতে পারে এরা মানুষদের তুলনায় অনেক বড় ছিল সাইজে। সেখানে ড্যানিয়েল একটি লকেট পায় ডক্টর শাওয়ের, যেই লকেটটি আসলে ওয়েল্যান্ড কোম্পানির, মানে ডক্টর এই কোম্পানিতে কাজ করত। নাম শুনে ওয়াল্টার বলে ডক্টর এলিজাবেথ শাও, আর বলে 10 বছর আগে প্রমিথিয়াস জাহাজে করে মহাকাশে বেরিয়েছিল তারা। ড্যানিয়েলও সেই ব্যাপারে শুনেছে। সে জিজ্ঞেস করে যেই শিপটি হারিয়ে গেছে ওটাই তো? ওয়াল্টার সম্মত দেয় যে হ্যাঁ, কিন্তু তারা যেই শিপে আছে এখন, এই শিপটি কিন্তু ওয়েল্যান্ড কোম্পানি না। আর তাই ড্যানিয়েলও অবাক, সে এখানে এলো কি করে। এখানে সে ডক্টর শাও আর তার স্বামীর একটি ছবিও পড়ে পায়। ভেতরে ক্যাপ্টেন এই শিপের কন্ট্রোল রুমে পৌঁছায়, আর সেখানে একটি জায়গায় ভুলবশত হাত দিতেই শিপের কন্ট্রোল সিস্টেম অন হয়ে যায়। আর একটি হলোগ্রামে তারা দেখতে পায় ডক্টর এলিজাবেথ শাওকে আর একটা সাউন্ড। তখন তারা বুঝতে পারে এখান থেকেই সিগন্যাল গেছে, যেটা তারা পেয়েছিল আর এখানে এসেছে। ওদিকে লেডওয়ার্ডের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। সে অনেক ক্লান্ত হয়ে গেছে আর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তার। ক্যারেন ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে বলে যে লেডওয়ার্ড অসুস্থ, তাই ট্রিটমেন্টের জন্য তারা ফিরে যাচ্ছে শিপের কাছে। সাথে সাথে সে ম্যাগিকে বলে মেডিসিন রেডি করতে। যেহেতু তাদের টিম মেম্বারের শরীর খারাপ, তাই ক্যাপ্টেন বাকিদের নিয়েও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে শিপের উদ্দেশ্যে। কিন্তু সে অচেনা স্পেসশিপ থেকে বেরোতেই টমও অসুস্থ হয়ে যায়। ওদিকে ততক্ষণে লেডওয়ার্ড শিপের কাছে পৌঁছে গেছে। লেডওয়ার্ড রক্তের বমি করতে শুরু করে, যা থেকে ম্যাগি বুঝে যায় সিচুয়েশন খারাপ। ক্যারিন তাকে ধরে শিপের ভেতরে নিয়ে যায়। ম্যাগিও সেখানে থাকে। ততক্ষণে লেডওয়ার্ডের পিঠ ফেটে রক্ত বেরোতে লাগে, যা থেকে তাড়াতাড়ি ম্যাগি সেখান থেকে বেরিয়ে যায় বাকিদের ডাকতে যাচ্ছে বলে। আর সেই চেম্বারটিকে লক করে দেয়, কারণ যদি এটা কোনো ভাইরাস হয় তাহলে যাতে এটা ছড়াতে না পারে। আর সে ক্যাপ্টেনকে তাড়াতাড়ি আসতে বলে, আর অনেক ভয় পেয়ে যায় সে। নিজের স্বামীকেও সে ব্যাপারটা বলে, কিন্তু টেনেসি তার কথা ভালো করে বুঝতে পারে না। ক্যাপ্টেনের সাথীদের মধ্যে টমের অবস্থাও খারাপ, তাই দুইজন টমকে তুলে নিয়ে যাচ্ছে। ওদিকে ম্যাগি তাড়াতাড়ি গিয়ে দেখে লেডওয়ার্ডের অবস্থা কেমন। ক্যারিন তাকে দরজা খুলতে বলে, কিন্তু ভয়ে সে সেটা খুলতে পারে না। আর ততক্ষণে ব্লাড বাস্টার বেরিয়ে আসে লেডওয়ার্ডের পিঠ ফেরে আর ক্যারিনের ওপর আক্রমণ করে বসে। তখন সে তাড়াতাড়ি যায় অস্ত্র আনতে, আর এদিকে বাকিরা সে শিপের দিকে আসছিল। ম্যাগি সেই চেম্বারটি খুলে ভেতরে যায়, আর সে ব্লাড বাস্টারটিকে মারতেই যাবে, কিন্তু সেখানে পড়ে থাকা রক্তের জন্য তার পা স্লিপ করে আর সে পড়ে যায়। ব্লাড বাস্টার তখন তার পেছনে, তাই তখন ম্যাগি সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায় আর সেই চেম্বারটি লক করে দেয়। তার পায়ে যেহেতু চোট লেগে আছে, তাই সে ঠিক মতো চলতে পারে না। তবু সে কোনো রকমে সেখান থেকে পালাবার জন্য দৌড়াতে লাগে, কিন্তু এই ব্লাড বাস্টার সেই চেম্বারের কাঁচ ভেঙে বেরিয়ে যায়। ম্যাগি কোনো রকমে গিয়ে আরো একটি বন্দুক নেয়, আর ততক্ষণে ব্লাড বাস্টার সেখানে এসে হাজির। ম্যাগি তার উপর গুলি চালায়, কিন্তু সেই গুলি শিপের গ্যাস চেম্বারে লেগে শিপে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। বাইরে ততক্ষণে ক্যাপ্টেনও বাকি এসে গেছে, আর তখন ক্যাপ্টেনের সামনেই সেই শিপটি ব্লাস্ট হয়ে যায়। সে দৌড়ে যায়, কারণ ভেতরে তার স্ত্রী ছিল, কিন্তু ড্যানিয়েল তাকে আটকায়। এদিকে অসুস্থ টমকে বাকিরা নিয়ে আসছিল। হঠাৎ টমের অবস্থা খারাপ হয়ে যায়, আর তখন তার মুখ দিয়ে বেরিয়ে আসে আর একটি ব্লাড বাস্টার। তারা সবাই ভয়ে আছে, কারণ একটি ভয়ানক প্রাণী তার বন্ধুর শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে। ড্যানিয়েল কভেনেন্ট শিপের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে সে কন্ট্যাক্ট করতে পারে না। ঠিক তখন একটি ব্লাড বাস্টার ড্যানিয়েলের দিকে দৌড়ে আসে, আর ঠিক সময় ওয়াল্টার ড্যানিয়েলকে সেখান থেকে সরিয়ে দেয়। সেই ব্লাড বাস্টার আগে থেকে অনেক বড় হয়ে গেছে, আর সে ওয়াল্টারের উপর আক্রমণ করে আর তার একটি হাত নষ্ট করে দেয়। বাকিরা সেটার উপর ফায়ার করতে শুরু করে। সেখানে ব্লাড বাস্টার কয়েকজনকে মেরে ফেলে, আর অনেকে যেহেতু তার উপর গুলি করছিল তাই সে সেখান থেকে পালায়। কিন্তু পর মুহূর্তে আরো একটি ব্লাড বাস্টার সেখানে এসে উপস্থিত হয়ে তাদের উপর আক্রমণ করে। ঠিক তখন সেখানে
এক ব্যক্তি এসে সেই ক্রিয়েচারটাকে তাড়ায় আর বাকিদের তার সাথে আসতে বলে। এরপর সবাই তার সাথে যেতে লাগে আর তাদেরকে সেই ব্যক্তি একটি পুরনো প্রাসাদ টাইপ জায়গায় নিয়ে আসে, যেখানে প্রবেশ করার আগে বড় দরজা পেরিয়ে তারা দেখে সেখানে একটা বড় ফিল্ডের মতন জায়গায় অনেক মানুষের মূর্তি। ভেতরে গিয়ে সেই ব্যক্তি জানায় যে তার নাম হচ্ছে ডেভিড আর সে একদম ওয়াল্টারের মতনই দেখতে, মানে ডেভিডও হচ্ছে একটি অ্যান্ড্রয়েড এআই। বাকিরা তাকে জিজ্ঞেস করে এই জায়গার ব্যাপারে। তখন ডেভিড জানায় যে 10 বছর আগে সে আর এলিজাবেথ সই বেঁচে ছিল, কারণ তারা প্রমিথিয়াস জাহাজ নিয়ে ক্রাশ করে আর তারা জাহাজে অনেক ডেঞ্জার ভাইরাস নিয়ে যাত্রা করছিল। আর যখন ক্রাশ করে জাহাজটি তখন এলিজাবেথ মারা যায় আর ভাইরাসের চেম্বার ভেঙে যায়, ফলে সেই ভাইরাস এই প্ল্যানেটে ছড়িয়ে যায়। আর এই ভাইরাস গাছপালা বাদ দিয়ে সমস্ত রকম পশু পাখি কীট পতঙ্গকে ইনফেক্ট করে দেয়। এরপর ডেভিড ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তখন ক্যাপ্টেন তাদের নিজেদের মিশনের ব্যাপারে বলে যে তারা পৃথিবী থেকে অনেক দূরে এক প্ল্যানেটে 2000 জন সিভিলিয়ানসদের নিয়ে যাচ্ছে যাতে তারা বসবাস করতে পারে। এখানে ক্যাপ্টেনের সাথীদের মধ্যে একজন যার নাম লোক, সে জানায় যে তারা যেখানে আছে এখানে চারিদিকে মোটা মোটা পাথর, তাই তাদের ট্রান্সমিটার ঠিকমতো কাজ করছে না। তখন সে ডেভিডকে কোনো সুরক্ষিত উঁচু জায়গার ব্যাপারে জিজ্ঞেস করে যাতে তারা তাদের ট্রান্সমিটারটি চালু করতে পারে আর নিজেদের শিপের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এরপর তারা সেখানে ছাদ টাইপ একটি উঁচু জায়গায় গিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করে টেনেসি ও বাকিদের সাথে, কিন্তু তাদের কথা টেনেসি ও বাকিদের কাছে পৌঁছায় না। তখন ডেভিড তাদের আপাতত কাজ বন্ধ রাখতে বলে, কারণ অনেক ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাই এইসব বন্ধ হয়ে যাবার পরে আবার চেষ্টা করলেই ভালো হয়। অপরদিকে মহাকাশে টেনেসি বাকিদের কোনো খোঁজ না পেয়ে তাদের শিপটিকে আরো নিচে নামানোর আদেশ দেয়। যেহেতু বজ্রপাত হচ্ছে তাই শিপটি গ্রহ থেকে 80 কিলোমিটার উঁচুতে সুরক্ষিত থাকবে, তার নিচে নামলে শিপটি প্রবলেমে পড়তে পারে। তাই টেনেসি শিপটিকে 80 কিলোমিটারের কাছাকাছি যেতে বলে। নিচে ডেভিডের কাছে ওয়াল্টার গিয়ে দেখা করে আর তাদের কিছুক্ষণ কথাবার্তার পর ডেভিডের ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডেভিড এই প্ল্যানেটে একটি শিপ নিয়ে আসে। আর তখন এই প্ল্যানেটেও জীব ছিল যাদেরকে ইঞ্জিনিয়ার্স বলা হয়। এই ইঞ্জিনিয়ারদের ব্যাপারে আমরা প্রমিথিয়াস মুভিতে জানতে পেরেছিলাম, যারা মানুষদের মতনই দেখতে। তারা তাদের আকাশে একটি স্পেসশিপ দেখে, সেই স্পেসশিপে ছিল ডেভিড আর সে সেই ভাইরাস এই প্ল্যানেটে ছড়িয়ে দেয়। ফলে সবাই আক্রান্ত হয় আর সবাইকে মেরেই ব্লাডবাস্টারের জন্ম হয়। কিন্তু এতক্ষণে সবার তো জানা হয়ে গেছে যে সেগুলো কোনো ভাইরাস না, সেগুলো আসলে প্যাথোজেন। আসলে ডেভিড একসময় গিয়ে নিজের প্রোটোকল লঙ্ঘন করে আর মানুষদেরই বিরুদ্ধে যায়, নিজের সাথীদের বিরুদ্ধে যায় আর এই নতুন প্রজাতির উপর এক্সপেরিমেন্ট করতে লাগে, যার ফলে সে এই প্ল্যানেটে সেই প্যাথোজেন ছড়িয়ে দেয়। কিন্তু ওয়াল্টার এমন না, তাকে ডিজাইন আলাদা রকম ভাবে করা হয়েছে। এরপর ডেভিড ওয়াল্টারকে জানায় তাদের মিশনের সময় সে গুরুতর আহত হয়েছিল আর তখন ডক্টর এলিজাবেথ শ তাকে ঠিক করে। তারপর এলিজাবেথ শয়ের মৃত্যুর পর ডেভিড তাকে এখানে কবর দেয়। অপরদিকে সেই প্লেসের বাইরে একটি বড় ব্লাডবাস্টার বা নিওমর্ফকে দেখা যায় আর সে ভেতরে গিয়ে রোসেনথালকে মেরে ফেলে। এদিকে ততক্ষণে লোপো তার সাথী টেনেসির সাথে কন্ট্যাক্ট করে নেয় আর তাকে নিজেদের ইমার্জেন্সির ব্যাপারে বলে আর টেনেসিও তার সাথী শিপটিকে আরো নিচে নামাতে শুরু করে। নিচে ক্যাপ্টেন নোটিস করে রোসেনথাল নেই, তাই সে নিচে যায় তাকে খুঁজতে। ওদিকে সে নিওমর্ফ রোসেনথালকে খেয়ে ফেলে আর ততক্ষণে সেখানে ডেভিড এসে উপস্থিত। ডেভিড সে নিওমর্ফকে দেখে খুশি। ততক্ষণে সেখানে বন্দুক নিয়ে ক্যাপ্টেন হাজির। ডেভিড ক্যাপ্টেনকে নিষেধ করে গুলি করতে, কিন্তু ক্যাপ্টেন তার কথা না শুনে সে নিওমর্ফের ওপর গুলি চালায় আর তাকে মেরে ফেলে। অপরদিকে টেনেসি সে প্ল্যানেটের দিকে এগিয়ে চলে আর সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে তার স্ত্রীর ব্যাপারে। তখন ড্যানিয়েল তাকে প্রাইভেট লাইনে আসতে বলে। তখনই টেনেসি বুঝে যায় যে ওর স্ত্রীর সঙ্গে কিছু খারাপ হয়েছে আর সে জানতে পারে যে তার স্ত্রী বেঁচে নেই। ওদিকে ক্যাপ্টেনকে ডেভিড তার সিক্রেট রুমে নিয়ে যায়, যেখানে সে এক নতুন প্রজাতির উপর এক্সপেরিমেন্ট করছিল আর সে ক্যাপ্টেনকে জানায় এই প্যাথোজেনের অনেক ফর্ম আছে আর এই প্যাথোজেন হাওয়ার সঙ্গে মিশে যে কোনো প্রাণীর শরীরেই প্রবেশ করে, কারণ এদের দরকার একজন হোস্ট। আর যখন এরা নিজের হোস্ট পেয়ে যায় তখন সেটার ভেতরে গিয়ে এই প্যাথোজেন সেই প্রাণীর ডিএনএ কে মডিফাই করে ফেলে আর তারপর গিয়ে এদের জন্ম হয়। কিন্তু ডেভিড এদের সাথে বিভিন্ন ডিএনএ মিশিয়ে হাইব্রিডের পর হাইব্রিড বানিয়েছে যাতে একটি প্রপার ভার্সন বানাতে পারে। আসলে এই সমস্ত রকম এলিয়েনের ক্রিয়েশনই ডেভিড করেছে। এই ডেভিড যদি এসব না করতো তাহলে ভবিষ্যতে গিয়ে এলিয়েন রোমুলাস অথচ অন্যান্য মুভিতে যে এলিয়েনের ক্রাইসিস আমরা দেখেছি সেটা হতোই না। মানে এই সমস্ত রকম এলিয়েনের ক্রিয়েশনের পেছনে ডেভিডের পাগলা ব্রেনই দায়ী। এরপর ডেভিড ক্যাপ্টেনকে একটি চেম্বারে নিয়ে যায়, যেখানে ক্যাপ্টেন কিছু প্যাথোজেন এগ দেখতে পায় আর সেটির কাছে যেতেই সেটার ভেতর থেকে একটি ফেস আগার বেরিয়ে এসে ক্যাপ্টেনের মুখকে ঢেকে ফেলে। এই যে ফেস আগার, এই সব কিছুই ডেভিডের ক্রিয়েশন। সে সেই প্যাথোজেনকে বিভিন্ন রকম প্রাণীর ডিএনএতে মিশিয়ে মিশিয়ে আপগ্রেড করে করে এই ফেস আগার বানিয়েছে। অপরদিকে ক্যাপ্টেনের সাথী কোল তাদের খুঁজতে খুঁজতে সেই রুমে যায় যেখানে ক্যাপ্টেন সে নিওমর্ফকে মেরে ফেলেছিল আর সেখানে সে রোসেনথালের কাটা মাথা দেখতে পায়। ওদিকে ড্যানিয়েল টেনেসির সাথে কন্ট্যাক্ট করে আর তাড়াতাড়ি তাদেরকে আসতে বলে। তখন টেনেসি ছোট পড নিয়ে নিচে নেমে পড়ে। অপরদিকে ক্যাপ্টেনের শরীর থেকে বেরিয়ে আসে একটি জেনোমর্ফ
এদিকে ততক্ষণে ওয়াল্টার সেই রুমে পৌঁছায় আর সে ডেভিডের এক্সপেরিমেন্টগুলো দেখতে পায়। কিছুক্ষণ পর ওয়াল্টার গিয়ে ডেভিডের সন্ধান পায় আর এখানে ডেভিড ওয়াল্টারকে শাট ডাউন করে দেয়। লোপ আর কোল ক্যাপ্টেনকে খুঁজতে খুঁজতে সেদিকে আসে আর তারা সেই চেম্বারে পৌঁছায় আর সেখানে তাদের ওপর কিছু ফেসহাগার আক্রমণ করে, কিন্তু সেটা থেকে তারা বেঁচে গেলেও এরপর তাদের ওপর আক্রমণ করে জিনোমর্ফ আর কোল মারা যায়। জন্মের কিছুক্ষণের মধ্যেই সে আরো বড় হয়ে গেছে। ডেভিড সেই রুমে ড্যানিয়েল প্রবেশ করে আর সে তার সমস্ত তথ্য পেয়ে যায়। তখন সেখানে ডেভিড এসে ড্যানিয়েলকে হত্যা করার চেষ্টা করে আর তখন ওয়াল্টার এসে ড্যানিয়েলকে বাঁচায় আর ডেভিডের সাথে লড়াই করে আর সে প্রায় ডেভিডকে হারিয়ে দেয়। এদিকে লোপ আর ড্যানিয়েল সেখান থেকে বেরিয়ে আসে। সবাই মারা গেছে, এখন কেবলমাত্র তারা দুইজনই জীবিত। তারা সেখান থেকে যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যায় যাতে তারা শিপ নিয়ে তাড়াতাড়ি স্পেসে ফিরে যেতে পারে। সেই স্থানে টেনেসি শিপ নিয়ে পৌঁছায় আর ওয়াল্টার সহ তারা দুইজন সেই দিকেই দৌড়ে যায় আর তাদের পেছনে তখন একটি জেনোমর্ফ। তারা কোনো রকমের শিপে উঠে যায় আর টেনেসি সেটা আকাশের দিকে নিয়ে চলে, কিন্তু ততক্ষণে জেনোমর্ফ শিপের উপর চড়ে বসেছে। তাই ড্যানিয়েল শিপ থেকে বেরিয়ে জেনোমর্ফকে মারার চেষ্টা করে যাতে এই ক্রিচার তাদের সাথে কভেন্যান্টে না যায়, নইলে সবাই মারা যাবে। আর সে অনেক কষ্টে সে জেনোমর্ফটিকে মেরে ফেলে তাদের শিপের ক্রেনের সাহায্যে আর তারপর তারা সবাই তাদের শিপে ফিরে যায়। কিছুদিন পর এক অ্যালার্মে ড্যানিয়েলের ঘুম ভাঙে আর সে বাইরে বেরিয়ে দেখে তাদের শিপের এক ক্রু শরীর থেকে বেরিয়ে এসেছে আরো একটি ক্রিচার। তখন ওয়াল্টারের সাহায্যে সেই ক্রিচারের লোকেশনে ড্যানিয়েল ও টেনেসি পৌঁছায়। এই নতুন জেনোমর্ফ শিপের সমস্ত ক্রুকে এক এক করে মেরে ফেলতে শুরু করে। টেনেসি আর ড্যানিয়েল ওয়াল্টারের সাহায্যে সেই শিপের দরজা খুলে জেনোমর্ফকে শিপের একেবারে বাইরের সাইডে নিয়ে আসে যাতে তারা তাকে মেরে মহাকাশে ফেলে দিতে পারে। আর প্ল্যান অনুযায়ী তারা নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে শেষ পর্যন্ত সেই জেনোমর্ফটিকে শিপ থেকে মহাকাশে ফেলে দিতে সক্ষম হয়। যেহেতু মহাকাশে তাদের যাত্রা এখনো অনেক দিনের, তাই টেনেসি একটি কাইরোপডে গভীর নিদ্রায় চলে যায় আর তারপর ওয়াল্টারের সাহায্য নিয়ে ড্যানিয়েলও কাইরোপডে শুয়ে পড়ে। আর ঘুমিয়ে যাওয়ার আগে সে ওয়াল্টারের সাথে কিছু কথা বলে নতুন গ্রহতে থাকার জায়গা বানানো নিয়ে, কিন্তু তার কথা ওয়াল্টার ঠিক মতো বুঝতে পারে না। তখন ড্যানিয়েল বুঝতে পারে যে এ ওয়াল্টার না, এ হচ্ছে ডেভিড। আর সে যখন এটা জানতে পেরেছে তখন সে কাইরোপডের ভেতরে, আর সে কিছু করতে পারতো। ডেভিড তাকে গভীর নিদ্রায় পাঠিয়ে দেয় আর তারপর পুরো শিপের কন্ট্রোল নিজে নিয়ে নেয়। এরপর সে ওয়াল্টারের নামে একটা মেসেজ পৃথিবীর উদ্দেশ্যে পাঠায় আর জানায় যে ড্যানিয়েল আর টেনেসি বাদে বাকি সব ক্রু মেম্বার মারা গেছে একটি অ্যাক্সিডেন্টের ফলে, কিন্তু সিভিলিয়ানসরা সুরক্ষিত আছে আর তারা এখন অর্গাই 6 এর দিকে রওনা দিয়েছে। এবার যদি আপনারা ভাবছেন ডেভিড এখানে কি করে এলো, তো যখন ডেভিডের সঙ্গে ওয়াল্টারের ফাইট হচ্ছিল সেখানে আসলে ডেভিড জিতে গেছিল। এরপর শিপের যেখানে ভ্রূণ সংরক্ষিত ছিল সেখানে ডেভিড যায় আর সেগুলোর সাথে নিওমর্ফের ডিমও রেখে দেয়, যেটা সে লুকিয়ে নিজের সাথে এনেছিল শিপের মধ্যে, আর মুখ দিয়ে উগলে সেটা সে রেখে দেয়। আর তারপর মহাকাশে তাদের শিপ হারিয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যে আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।